মুসলিম মামদানিকে হামাস সমর্থক বলে দাবি ফিলিস্তিনি হত্যাকারী ইসরায়েলের। মামদানির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কি ইহুদি রাষ্ট্রটি? ফিলিপাইনের পর এবার শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড ভিয়েতনাম। 2.5 লাখ সেনা মোতায়েন, ভয়াবহ বন্যা ভূমিধসের সংখ্যা। 28 লাখ ভরি বিপুল স্বর্ণের মজুদ মিলেছে পাকিস্তানে। এত পরিমাণ সোনা কিভাবে পেল দেশটি? তাদের আর্থিক সংকট কাটবে কি? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবার আমেরিকার নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সমর্থক বলে দাবি করেছে ফিলিস্তিনি গণহত্যাকারী ইসরায়েল। মামদানির বিজয়ে যখন গোটা যুক্তরাষ্ট্রের মুসলিম ও অভিবাসীরা উচ্ছ্বসিত, তখন ক্ষোভে ফেটে পড়েছে মুসলিম বিরোধী ইসরায়েলের কঠোর ডানপন্থী নেতারা। সেখানেই থেমে নেই ইসরায়েলের আরেক মন্ত্রী তো আরও এক ধাপ এগিয়ে নিউ ইয়র্ক থেকে ইহুদিদের পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এমন পরিস্থিতিতে শঙ্কা দেখা দিয়েছে মুসলিম ও অভিবাসীপন্থী নয়া নিউ ইয়র্ক মেয়র জোহরান মামদানিকে বিপদ ও চ্যালেঞ্জের মুখে ফেলতে কি নয়া ষড়যন্ত্র করছে ইসরায়েলিরা। মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। ইতিহাসে খুব কম সময়ই এমন মুহূর্ত আসে যখন আমরা পুরনো থেকে নতুনের পথে পা বাড়াই। নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়ে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর এই ঐতিহাসিক ভাষণ উদ্ধৃত করেই নিজের বিজয় উদযাপন করেছেন জোহরান মামদানি। We're going to make buses fast and together New York. We're going to deliver universal. প্রথম মুসলিম হিসেবে নিউ ইয়র্কের মেয়র পদে জয়ী হয়ে পুরো বিশ্বের নজর কেড়েছেন 34 বছর বয়সী মামদানি। তবে তার জয়ে বেজায় নাখোশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ঘনিষ্ঠ মিত্ররা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন, মামদানি মেয়র হলে তিনি নিউ ইয়র্ক সফরেই আসবেন না। গত 21 জুলাই এক পডকাস্ট অনুষ্ঠানে জোহরান মামদানির কঠোর সমালোচনা করেছিলেন নেতানিয়াহু। তিনি বলেছিলেন, মেয়র নির্বাচিত হলেও এক মেয়াদের বেশি টিকবেন না মামদানি। আর নেতানিয়াহুর এই ঘোষণা বাস্তবায়ন করতেই হয়তো এবার উঠে পড়ে লেগেছেন কট্টর ইসরায়েলপন্থীরা। মামদানির বিজয়ে যুক্তরাষ্ট্র জুড়ে আনন্দের ঢেউ উঠলেও ক্ষোভে ফেটে পড়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতারা। মামদানিকে ইতিমধ্যেই হামাস সমর্থক মেয়র আখ্যা দিয়েছেন ইসরায়েলি এক মন্ত্রী। এর পাশাপাশি ইসরায়েলের আরেক মন্ত্রী তো নিউ ইয়র্ক থেকে ইহুদিদেরই পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। 6 নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সংবাদ মাধ্যমটি বলছে, নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জোহরান মামদানির বিজয়ের পর শহরটির ইহুদি নাগরিকদের শহর ছেড়ে পালিয়ে যেতে পরামর্শ দিয়েছেন আমিচাই চিকলি। তিনি ইসরায়েলের প্রবাসী বিষয়ক ও ইহুদি বিরোধিতা দমন বিষয়ক মন্ত্রী। মামদানির জয়ের পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই কট্টরপন্থী মন্ত্রী লেখেন, যে শহর একসময় বিশ্ব স্বাধীনতার প্রতীক ছিল, সেটি এখন হামাস সমর্থকদের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি আরও লেখেন, নিউ ইয়র্ক আর কখনো আগের মতো থাকবে না, বিশেষ করে এখানকার ইহুদি সম্প্রদায়ের জন্য। আমি নিউ ইয়র্কের ইহুদিদের আহ্বান জানাচ্ছি, ইসরায়েলে নতুন করে জীবন শুরু করার কথা গুরুত্বের সঙ্গে ভাবুন। চিকলির এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন ইসরায়েলের আরেক ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গভির। দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া মামদানি সাম্প্রতিক সময়ে ইহুদি বিরোধিতা ও ইসলাম বিদ্বেষ দুটিরই প্রকাশ্য নিন্দা করেছেন। তিনি নিজেও ইসলাম বিদ্বেষের শিকার হয়েছেন। মেয়র হওয়ার পরও তিনি স্থানীয় ইসরায়েলপন্থীদের কারণে চ্যালেঞ্জের মুখে পড়বেন বলে মনে করছেন অনেকে। নিউ ইয়র্কে একটি বিশাল ও প্রভাবশালী ইহুদি সম্প্রদায় রয়েছে। ইসরায়েলি মন্ত্রীদের এমন উস্কানিমূলক মন্তব্য তাদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগের সৃষ্টি করতে পারে। ইহুদিরা দেশ ছাড়তে শুরু করলে তার প্রভাব অন্য ডানপন্থীদের ওপরও পড়তে পারে। এছাড়া নিউ ইয়র্কের ইহুদি সম্প্রদায় কোনো অরাজকতায় জড়ালে সেটি সামাল দিতেও হিমশিম খেতে পারেন মামদানি। ফলে এই সম্প্রদায়ের আস্থা অর্জন ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো মামদানি কিভাবে সামাল দেবেন, সেটি এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এদিকে নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র 34 বছরের জোহরান মামদানির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাঁর প্রতিশ্রুতি রক্ষা করা। তিনি জীবনযাত্রার ব্যয় কমানো, ভাড়া স্থগিত,
ফ্রি বাস এবং সর্বজনীন শিশু যত্নের মতো প্রতিশ্রুতি দিয়েছেন। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেডারেল চাপ, কর্পোরেট লবি ও ধনী শ্রেণীর প্রতিরোধ তার জন্য বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকরা বলেন, মামদানির জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা হবে এই বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা। তিনি কি সত্যি শহর পরিবর্তন করতে পারবেন? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি মুখে যতই বলুন তিনি রাতারাতি বদলে দেবেন নিউ ইয়র্কের চেহারা, বাস্তবতা হচ্ছে তাকে এখন দিতে হবে কঠিনতম পরীক্ষা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই হুঁশিয়ার করেছেন কমিয়ে দেয়া হতে পারে ফেডারেল ফান্ড। আমেরিকার অর্থনৈতিক প্রাণকেন্দ্র নিউ ইয়র্কে কর্পোরেট লবি ও রিয়েল এস্টেট মালিকদের ক্ষমতা অনেক গভীর। এসব ধনী মুঘল ও জায়ান্ট কর্পোরেশনগুলোর অর্থনৈতিক স্বার্থে সরাসরি আঘাত করবে মামদানির আসন্ন কার্যক্রম। একই সঙ্গে তাকে মোকাবেলা করতে হবে ট্রাম্পের রিপাবলিকান প্রশাসনের তীব্র অসহযোগিতা। এমন পরিস্থিতিতে মামদানি কিভাবে নিউ ইয়র্কের জীবনযাত্রার ব্যয় কমাবেন, কিভাবে বাস্তবায়ন করবেন প্রতিশ্রুতি, এসবই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ব্যক্তিত্ব আর ক্যাম্পেইনের চমক দেখিয়ে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হয়েছেন মাত্র ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। বিপুল জনসমর্থন সাথে থাকলেও ট্রাম্পের মুখোমুখি দাঁড়িয়ে কত দূর টেনে নিতে পারবেন দায়িত্বভার, সেটা নিয়ে রয়েছে সন্দেহের অবকাশ। অতীতে বহু প্রগতিশীল নেতা নিউ ইয়র্ক সংস্কারের ডাক দিয়েও বাধ্য হয়েছেন পিছু হটতে। শহর নিয়ে মামদানির সংস্কার পরিকল্পনা সাধারণ নাগরিকদের জন্য উপকারী হবে ঠিকই, কিন্তু ধনিক শ্রেণীর বিরুদ্ধে যাবে তার প্রতিটি সিদ্ধান্ত। ক্ষমতার দেয়াল ভাঙার লড়াইয়ে মামদানির সফলতা নিয়ে ততটা আশাবাদী নন অনেক বিশ্লেষক। আমার মনে হয় না আগামী 1 বা 2 বছরের মধ্যে নিউ ইয়র্কের সবখানে সাশ্রয়ী মূল্যের আবাসন গড়ে উঠবে। মামদানি যেরকম চান নিউ ইয়র্ক তত দ্রুত সেই স্বর্গে পরিণত হবে না। প্রেসিডেন্ট ট্রাম্প এই পরিস্থিতিকে নিজের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবেন। তবে শহরের ক্ষেত্রে বাস্তবে ট্রাম্প কি করতে পারবেন সেটা বলা কঠিন। তিনি আগে নিউ ইয়র্ক ও নিউ জার্সির একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প বাতিল করেছিলেন। এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ট্রাম্পের আছে। আমার মনে হয় মামদানির প্রতি সমালোচনার মাত্রা আরও বাড়িয়ে তুলবেন প্রেসিডেন্ট ট্রাম্প। নিউ ইয়র্কের কর্পোরেশন ও ধনীদের উপর বাড়তি কর বসিয়ে শহর সংস্কারের আর্থিক খরচ মেটাতে চান নবনির্বাচিত মেয়র। কিন্তু সত্যিকার অর্থে তার এই পরিকল্পনা বাস্তবায়ন কতটা সম্ভব সেটা নিয়ে উঠেছে নানা রকম জল্পনা কল্পনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মামদানির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে হোয়াইট হাউসের চাপ এবং স্থানীয় ব্যবসায়িক লবির প্রতিরোধ মোকাবেলা করা। এসব সামলে অচিরেই আদৌ তিনি কিছু করতে পারবেন কিনা সেটা নিয়ে অনেকেই সন্দিহান। সাশ্রয়ী জীবনযাপন ও জীবনমান উন্নয়নের বিষয়গুলোই ছিল মামদানির প্রচারণার মূল ইস্যু। এখন প্রশ্ন হলো প্রতিশ্রুতিগুলোর মধ্যে কতগুলো বা আদৌ কোনোটি তিনি বাস্তবায়ন করতে পারবেন কিনা। সাশ্রয়ী মূল্যে আবাসনের কথা বলেছেন, কিন্তু তিনি সেখানে বেশি কিছু করতে পারবেন বলে মনে হয় না। দ্রুত ও ফ্রি বাস সেবার কথাও বলেছেন। আমার সন্দেহ এখানেও তিনি খুব একটা পরিবর্তন আনতে পারবেন না। সমালোচকদের বিরূপ মন্তব্য আর বিরোধীদের শতবাধার পরেও জোহরান মামদানি বিপুল ভোটে জিতে প্রমাণ করেছেন নিউ ইয়র্কবাসী এখন পরিবর্তন চায়। সে কথাই উঠে আসলো স্থানীয় জনগণের কথায়। নিউ ইয়র্ক সিটিতে এখন অনেক ভালো কিছু হতে যাচ্ছে। আমি ভীষণ খুশি। আমি চাই শহরটা আরো সাশ্রয়ী হোক। আমার বয়স ২৬। একজন রুমমেটের সঙ্গে থাকি। পড়াশোনার পাশাপাশি নিজের খরচ চালানো খুবই কঠিন। আর শহরের জনপরিবহন ব্যবস্থা খুব একটা নির্ভরযোগ্য না। মামদানির এমটিএ নীতি কার্যকর হওয়ার জন্য আমি অপেক্ষা করছি। নিজের না থাকলেও আমার অনেক বন্ধুর সন্তান আছে, তাই ইউনিভার্সাল চাইল্ড কেয়ার বাস্তবায়ন হলে সেটা সত্যি দারুণ হবে। তরুণ প্রজন্ম মামদানির পক্ষে। অনেকেই তাকে গোঁড়া বলে থাকে, কিন্তু আমি সেরকম মনে করি না। তার দৃষ্টিভঙ্গি ভিন্ন। মানুষ এটার প্রশংসাও করছে। মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। আমি অবশ্য নিজে কুয়োমোকে ভোট দিয়েছি, কারণ আমি তাকে পছন্দ করি। তবে সে যে মামদানির চেয়ে ভালো কিছু করতে পারত সেটা কিন্তু না। গভর্নর হিসেবে কুয়োমো তেমন কিছুই করেননি। মামদানি মানুষকে আশা দেবে। অবসানের ক্ষেত্রেই দেখুন এখন কত ব্যয়বহুল। মামদানি বলেছেন এই সমস্যার সমাধান করবেন। আমি তাই আশা করি। আমাদের নতুন কিছু দরকার। নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র যদি তার নির্বাচনী প্রতিশ্রুতির অর্ধেকও বাস্তবায়ন করতে পারেন, তাহলে সত্যিই হয়তো শুরু হবে নতুন এক অধ্যায়। জোহরান মামদানি শেষ পর্যন্ত জনগণের মেয়র হয়ে উঠতে পারবেন কিনা সেটা দেখার জন্য থাকতে হবে অপেক্ষায়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।
উন্নতি চাইলে সহযোগিতা লাগলে ওয়াশিংটনে বসা সরকারের প্রতি সম্মান দেখাতে নবনির্বাচিত নিউ ইয়র্ক মেয়র জোহরান মামদানিকে পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে নিউ ইয়র্কবাসী জীবনযাত্রার ব্যয় কমাতে ট্রাম্পের সাথে বৈঠকের ইচ্ছা প্রকাশ করেছেন মামদানি। ফক্স নিউজের ব্রেট বেয়ারকে দেয়া সাক্ষাৎকারে মামদানির উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ওয়াশিংটনে দেশ পরিচালনার দায়িত্বে থাকা সরকারের প্রতি আরেকটু সম্মান দেখানো উচিত। ট্রাম্পের দাবি, তা না করলে মামদানি সাফল্যের সুযোগ হাতছাড়া করবেন। মামদানিকে উগ্র, উত্তেজক, কড়া ভাষা বর্জনের পরামর্শও দিয়েছেন ট্রাম্প। মিয়ামিতে আলাদা জনসভায় ট্রাম্প দাবি করেছেন, মামদানিকে নির্বাচিত করায় সার্বভৌমত্ব হারিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে নিউ ইয়র্কবাসীর জীবন মানের উন্নয়নে নিত্যপণ্যের দাম সহনীয় করে উন্নত জীবন ব্যবস্থা নিশ্চিতের জন্য ট্রাম্পের সাথে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন মামদানি। বলেছেন, ট্রাম্পের সাথে বৈঠক আর যৌথ উদ্যোগে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা চালাবেন। আগামী বছরের 1 জানুয়ারি শপথ নেবেন মামদানি। এরই মধ্যে নিজের প্রশাসন গোছানোর কাজ শুরু করেছেন। সম্ভাব্য গুরুত্বপূর্ণ পদে বাণিজ্য কমিশনের সাবেক চেয়ারম্যান লিনা খান সহ 5 নারীর নাম ঘোষণা করেছেন তিনি। নিউ ইয়র্কের কুইন্সের রাস্তায় প্ল্যাকার্ড ও মাইক্রোফোন হাতে দাঁড়ানো যুবক এখন বিশ্বের অন্যতম প্রভাবশালী শহর নিউ ইয়র্কের মেয়র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ রাঙানিতেও থামেননি জোহরান মামদানি। নিজের মুসলিম পরিচয়ে গর্ব, গাজার ইস্যুতে অবস্থান, অভিবাসীর অধিকারে সোচ্চার হয়ে তিনি হয়ে উঠেছেন নতুন প্রজন্মের প্রতীক। ডেস্ক রিপোর্টে মামদানির উত্থানের খবর জানাচ্ছেন মুর্শেদ আলম। How's it going, guys? You have 60 seconds to talk to us about the election? ঠিক 1 বছর আগে নিউ ইয়র্কের কুইন্সের রাস্তায় একটি প্ল্যাকার্ড ও ছোট্ট মাইক্রোফোন হাতে দাঁড়িয়েছিলেন জোহরান মামদানি। তখন কেউ চিনত না, কথা বলতো না, পাত্তাও দিত না। অথচ এখন সেই মানুষটি বিশ্বের সবচেয়ে দামি শহর নিউ ইয়র্কের 111তম মেয়র। শুনতে গল্প মনে হলেও এটাই বাস্তব। 2024 সালের নভেম্বরে সেই শীতল সকালে হয়তো কেউ ভাবেনি 33 বছরের অভিবাসী তরুণ একদিন শহরের ইতিহাস বদলে দিবেন। কিন্তু মামদানি ঠিকই বদলে দিয়েছেন মার্কিন চিরপরিচিত ক্ষমতার ভাষা ও দর্শন। রাজনীতিকে করেছেন শ্রমজীবী, অভিবাসী আর তরুণদের আওয়াজ তোলার হাতিয়ার। মামদানি গিয়েছিলেন কারখানায়, মসজিদ, মন্দির, গির্জা আর সাবওয়ের নিচে কাজ করা মানুষের মাঝে। তার প্রচারণা স্লোগান ছিল, জীবন এত কঠিন হতে পারে না। এই সরল বাক্যটাই ছুঁয়ে গেছে লাখো নিউ ইয়র্কবাসীর হৃদয়। মামদানি রাজনীতিকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে গেছেন নতুনভাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নীতিভিত্তিক কন্টেন্ট তৈরি করে তরুণদের রাজনীতিতে টেনেছেন। সাবওয়েতে চড়েছেন, ম্যারাথনে দৌড়েছেন, কনি আইল্যান্ডের ঠান্ডা জলে ঝাঁপ দিয়েছেন। মামদানির প্রতিশ্রুতিগুলো ছিল ভাড়া নিয়ন্ত্রণ, সাশ্রয়ী শিশু যত্ন, সিটি মালিকানাধীন মুদি দোকান আর ধনীদের উপর কর বৃদ্ধি করে নিম্নবিত্তদের সহায়তা, যার হৃদয় জয় করেছে মানুষের। গত জুনে ডেমোক্রেটিক মেয়র প্রাইমারিতে ব্যাপক ব্যবধানে জয়ের পর তিনি ধীরে ধীরে সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস সহ শীর্ষ ডেমোক্রেটিক নেতাদের সমর্থন পান। যেখানে অন্যরা কর্পোরেট দাতাদের টাকায় প্রচারণা চালিয়েছেন, সেখানে ছোট ছোট তৃণমূল অনুদানে প্রচারণা চালিয়েছেন মামদানি। ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ন্যাশনাল গার্ড মোতায়েনের হুমকি, ফেডারেল তহবিল বন্ধের আশঙ্কা, এমনকি মামদানিকে দেশ থেকে বহিষ্কার করার হুমকিকে উপেক্ষা করে প্রচারণা চালিয়েছেন। রাজনীতিতে আসার আগে মামদানি কাজ করেছেন কমিউনিটি অর্গানাইজার ও বন্ধক জব্দ প্রতিরোধ পরামর্শক হিসেবে। 2018 সালে তিনি মার্কিন নাগরিকত্ব অর্জনের পর 2020 সালে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের 36তম জেলা থেকে প্রতিনিধি নির্বাচিত হয়ে প্রথম দক্ষিণ এশীয়, প্রথম উগান্ডা ও তৃতীয় মুসলিম হিসেবে ইতিহাস গড়েন। উর্দু, হিন্দি ও স্প্যানিশ ভাষায় প্রচারণা চালিয়ে মানুষের কাছে সহজে পৌঁছে গেছেন মামদানি। নিজের মুসলিম পরিচয় গর্বিত, গাজার ইস্যুতে সরব, অভিবাসীদের অধিকারের পক্ষে সোচ্চার। এভাবেই তিনি হয়ে উঠেছেন তরুণ প্রজন্মের প্রেরণার প্রতীক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মামদানি নিউ ইয়র্কের রাজনীতির নতুন ঢেউ। তিনি দেখিয়েছেন বড় বড় কর্পোরেট দাতা ছাড়াও মানুষের ভালোবাসায় রাজনীতি সম্ভব।
যেখানে ট্রাম্পের মতো নেতারা বিভেদের রাজনীতি করেন। সেখানে মামদানি একতা, সহমর্মিতা আর মানবিকতার রাজনীতি দেখিয়েছেন। উগান্ডার কাম্পালায় জন্ম নেওয়া মামদানি 7 বছর বয়সে বাবা মার সঙ্গে নিউ ইয়র্কে আসেন। তার মা মীরা নায়ারের জন্ম ভারতে। তিনি ভারতের খ্যাতিনামা চলচ্চিত্র নির্মাতা। আর বাবা মাহমুদা মামদানি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। মোর্শেদ আলম, বাংলা ভিশন। ফিলিপাইনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর এবার ভিয়েতনামে আঘাত হানল চলতি বছরে এশিয়ার সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় কালমাইগি। বৃহস্পতিবার ঘণ্টায় 150 কিলোমিটার বেগে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। কালমাইগির প্রভাবে ভিয়েতনাম জুড়ে বইছে ঝোড়ো হাওয়া সহ প্রবল ঝড় বৃষ্টি। ফলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে হানিমিন সিটি ও নিচু এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের শঙ্কা দেখা দিয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে দেশটির 6টি বিমানবন্দর, বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় ভিয়েতনামে মোতায়েন করা হয়েছে 2.5 লাখেরও বেশি সেনা সদস্য। এর আগে ফিলিপাইনে ব্যাপক তাণ্ডব চালিয়ে ভিয়েতনামের দিকে মোড় নেয়ার পরদিন বুধবার দিনের আলোতে মারাত্মক ক্ষতচিহ্নগুলো ফুটে ওঠে। 8টি অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সবচেয়ে নাজুক অবস্থা চেবু প্রদেশের। শত শত বাড়িঘর প্রায় মাটির সাথে মিশে যাওয়ায় নিরাপদ আশ্রয় থেকে ফিরে অবশিষ্ট আর কিছুই পাননি স্থানীয় অধিবাসীরা। মাত্র 10 থেকে 12 ঘন্টার মধ্যে উদ্ধার করা লাশের সংখ্যা দ্বিগুণ হয়ে 100 ছাড়িয়ে যায়। বৃহস্পতিবার সকাল পর্যন্ত কমপক্ষে 114টি লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরও শতাধিক মানুষ। এমন পরিস্থিতিতে আরেকটি সুপার টাইফুন উয়ানের তাণ্ডবের আশঙ্কা জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। নাইজেরিয়ায় সহায়তা বরাদ্দ স্থগিত করে সেখানে সামরিক অভিযানের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নিশ্চিতের প্রথম বার্ষিকীতে প্রতিবাদ কর্মসূচি পালন হয়েছে যুক্তরাষ্ট্রে। তার পদত্যাগ চেয়েছেন বিক্ষোভকারীরা। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন নাইজেরিয়ায় খ্রিস্টান জনগোষ্ঠীর উপর গণহত্যা চলছে। দেশটির সরকার অবিলম্বে ব্যবস্থা না নিলে সামরিক অভিযানের হুমকি দিয়েছেন। ট্রাম্পের দাবি 2023 সালের অক্টোবর থেকে 3100 খ্রিস্টানকে হত্যা করা হয়েছে। দাতব্য সংস্থা ওপেন ডোরের তথ্যটি দিলেও সেই প্রতিবেদনে উল্লেখিত 2320 জন মুসলিমকে হত্যার তথ্য এড়িয়ে গেছেন। ট্রাম্পের মতো টেক্সাস সিনেটর টেড ক্রুজ সহ রিপাবলিকান নেতারা দীর্ঘদিন বলে আসছেন নাইজেরিয়ায় 2009 সাল থেকে এ পর্যন্ত লক্ষাধিক খ্রিস্টানকে হত্যা করা হয়েছে। বোকো হারাম ও ফুলামি সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা স্বীকার করলেও যুক্তরাষ্ট্রের দাবি উদ্দেশ্য প্রণোদিত বলেছে নাইজেরিয়ার সরকার। বলা হয়েছে গত 16 বছরে 60,000-এর বেশি মুসলিমকে হত্যা করা হয়েছে। বিশ্লেষকদের সন্দেহ যুক্তরাষ্ট্রের চাহিদার শীর্ষ থাকা বিরল খনিজের ভান্ডার লুটপাটের জন্য নাইজেরিয়ায় হামলার প্রেক্ষাপট তৈরি করছে ট্রাম্প প্রশাসন। এদিকে ট্রাম্পের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে ওয়াশিংটন ডিসিতে। দখলদারিত্ব ছেড়ে অবিলম্বে ক্ষমতা ছাড়ার দাবিতে স্লোগান দিয়েছেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। প্রায় 28 লাখ ভরি বিপুল পরিমাণ স্বর্ণের মজুদ মিলেছে পাকিস্তানের সিন্ধু নদীর তীরে। আন্তর্জাতিক বাজার দরে এই সোনার মূল্য প্রায় 636 বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত হতে পারে। এত পরিমাণ সোনা পাকিস্তানের ইতিহাসে আগে কখনো আবিষ্কৃত হয়নি। পাকিস্তান কি পারবে এই স্বর্ণের উপর ভর করে দক্ষিণ এশিয়ার নতুন অর্থনৈতিক পরাশক্তি হতে, নাকি এর দখল নিয়ে তৈরি হবে নতুন রাজনৈতিক টানাপোড়েন? ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্ট। অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তানে হঠাৎই যেন আশার আলো দেখা দিয়েছে। দেশটির তারবেলা বাঁধের মাটির নিচে 28 লাখ ভরি সোনার ভাণ্ডার খুঁজে পাওয়ার দাবি করা হচ্ছে। এই আবিষ্কার ঘিরে এখন উত্তাল গোটা পাকিস্তান। কেউ বলছেন এটাই হতে পারে দেশটির অর্থনৈতিক মুক্তির চাবিকাঠি, আবার কেউ বলছেন এই স্বর্ণ হয়তো আশীর্বাদ নয়, বরং নতুন রাজনৈতিক টানাপোড়েনের কারণ হতে পারে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের তারবেলা বাঁধের পলিমাটির স্তরে এই সোনার অস্তিত্ব প্রথম শনাক্ত করা হয়, এমনটাই দাবি করছে বিভিন্ন গণমাধ্যম। স্থানীয় গবেষক ও প্রকৌশলীরা নদীর তলদেশের মাটি বিশ্লেষণ করতে গিয়ে এই মূল্যবান ধাতুর উপস্থিতি টের পান। পাকিস্তানের ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি জানায়, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে তারবেলা বাঁধের চারপাশে জমে থাকা পলিমাটির মধ্যেই রয়েছে এই বিশাল সোনার ভাণ্ডার।
ইকোনমিক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে প্রায় ২৮ লাখ ভরি সোনা পাওয়া গেছে এই অঞ্চলে, যার আনুমানিক বাজার মূল্য পাকিস্তানি মুদ্রায় ৮০,০০০ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ৪০,০০০ কোটি টাকারও বেশি। অপরদিকে PAVE.com জানিয়েছে আন্তর্জাতিক বাজার দরে এই সোনার মূল্য প্রায় ৬৩৬ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত হতে পারে। এই সংখ্যা শুনলে যে কারো মাথা ঘুরে যাওয়াটাই স্বাভাবিক, কারণ এত পরিমাণ সোনা পাকিস্তানের ইতিহাসে আগে কখনো আবিষ্কৃত হয়নি। বর্তমানে পাকিস্তান ভয়াবহ অর্থনৈতিক সংকটে রয়েছে। বিদেশি মুদ্রার রিজার্ভ খুবই সামান্য, মূল্যস্ফীতি ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে এবং বিভিন্ন গণমাধ্যমের সূত্র অনুযায়ী দেশটি বলতে গেলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর সহযোগিতায় টিকে আছে। অনেক বিশেষজ্ঞ বলছেন এই সোনার খনি যদি সত্যিই কাজে লাগানো যায় তাহলে পাকিস্তান হয়তো তাদের বৈদেশিক ঋণ পরিশোধ ও রিজার্ভ ঘাটতি মেটাতে সক্ষম হবে। তবে ডেকান হেরাল্ডের মতে খনি থেকে সোনা উত্তোলন এবং তা প্রক্রিয়াজাত করার কাজ অত্যন্ত ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। তাছাড়া নিরাপত্তা ও দুর্নীতির মতো চ্যালেঞ্জও রয়েছে। তাই এটি রাতারাতি দেশের ভাগ্য পরিবর্তন করতে পারবে এমনটা বলা যাচ্ছে না। পাকিস্তানের সোনার আবিষ্কার নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও শুরু হয়েছে নানান আলোচনা। বিশেষ করে প্রতিবেশী ভারত বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে এই সোনা যে ইন্দাস নদীর তলদেশে পাওয়া গেছে সেটি ভারত থেকে উৎপত্তি হয়ে পাকিস্তানে প্রবাহিত হয়। ফলে অনেক ভারতীয় বিশেষজ্ঞ বলছেন নদীর গতিপথ ও প্রাকৃতিক খনিজের উৎস নিয়ে ভবিষ্যতে দুই দেশের মধ্যে নতুন বিতর্ক দেখা দিতে পারে। অন্যদিকে চীনের সাথে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে অনেকেই মনে করছেন এই সম্পদ উত্তোলনে বেইজিং শীঘ্রই বড় কোনো চুক্তি করতে পারে। পাকিস্তানের সাধারণ মানুষ এখন এই স্বর্ণের খবরকে দেখছেন মুক্তির প্রতীক হিসেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখছেন, আল্লাহ অবশেষে আমাদের দিকে তাকিয়েছেন। কিন্তু একই সঙ্গে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন দুর্নীতিগ্রস্ত রাজনীতি ও প্রশাসনের কারণে এই সোনা হয়তো সাধারণ মানুষের জীবনমান বদলাতে পারবে না। তার বেলা বাঁধের নিচে এই সোনার ভান্ডার পাওয়ার দাবি যদি সত্যি হয়ে থাকে তাহলে এটি হবে পাকিস্তানের ইতিহাসে এক বিরল ঘটনা। এই ঘটনা দেশটির অর্থনীতিতে নতুন দিগন্ত খুলে দিতে পারে যদি সরকার যথাযথভাবে তা ব্যবহার করতে পারে। তবে শুধু সোনার খনি যথেষ্ট নয়, দরকার দক্ষ ব্যবস্থাপনা, স্বচ্ছতা এবং আন্তর্জাতিক সহায়তা। অন্যথায় এই খনি হয়তো হয়ে উঠবে এক নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দু। ইমরান মাহমুদ, বাংলাভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।